হাত দিয়ে দেখি কথাটা। সর্বনাশ, এর থেকে পাথরও বোধহয় নরম হয়। বুঝতেই পারছেন, দুর্দান্ত ভাবে শুরু হলো আমাদের আজকের পর্ব। এবার পরিচয় করব বাকি দিদিদের সাথেও এবং পর্ব এগিয়ে নিয়ে যাবো। এসো। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vivel Body Wash, Sunfeast Marilite, Borgeri Clean Fresh এবং Charmis, special partner Cucina Small Appliances এবং Olive Allen। কোন দিদি ইঞ্জিনিয়ার, কাউর আদালতে মন, কেউ আছেন শরীর চর্চায়, স্বাস্থ্য সচেতন। আমার বলতে খুব গর্ব হয়, দিদিরা সব কাজ পারে। কত কাজ পারে, একই অঙ্গে কত রূপ, ঘরে বাইরে সমান তালে দিদিরা একাই 100, তারাই নাম্বার 1। আজ এরকমই 4 জন দিদি আমার মঞ্চে হাজির। প্রথমে আছে সৌমিতা দত্ত। নমস্কার দিদি, আমি বাগুইয়াটি থেকে আসছি। আমি পেশায় একজন আইনজীবী এবং আমার এই আইনজীবী হয়ে ওঠার পিছনে একটা ঘটনা আছে এবং সেটাই বলার জন্য তোমার কাছে এসেছি। তোমার সব গল্প শুনবো সৌমিতা। পায়েল দাশগুপ্ত। নমস্কার দিদি, আমি বীরভূমের সিউড়ি থেকে আসছি। আমি বাই প্রফেশন একজন সিভিল ইঞ্জিনিয়ার। বর্তমানে আমি আমার সংসার এবং কর্মক্ষেত্র কিভাবে একসাথে সামলাচ্ছি সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। সব গল্প শুনবো তোমার পায়েল। মৌমিতার প্রতিভা তো দেখলামই। মৌমিতা, তুমি কোত্থেকে এসছো বলো? বালিগঞ্জ থেকে আসছি, আর 5টা মেয়ের মতো নিজের জীবনটা শুরু করেছিলাম। তারপর এক অন্য ধরনের স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপান্তর করেছি, তার পেছনে যে কি স্ট্রাগল হয়েছে, সেই গল্প নিয়ে আজকে তোমার শোতে আসা। ওকে, সব গল্প শুনবো তোমার। এরপর আছে নঞ্জনা শীল চক্রবর্তী। দিদি, আমি বিদ্যানগর থেকে আসছি। আমি সমাজসেবার সাথে যুক্ত। এই সমাজসেবা করতে গিয়ে আমি গোলাপি দিদি হয়ে উঠেছি কিভাবে, সেই গল্পই। তোমার নাম গোলাপি দিদি? হ্যাঁ। তাই জন্য তুমি আজ গোলাপি পরে এসছো? হ্যাঁ। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। উইভেল বডি ওয়াশ প্রেজেন্ট দিদি মে বচাতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন উইভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সৌমিতা, তুমি আইনজীবী? হ্যাঁ দিদি। তোমাকে দেখে তো খুব ছোট্ট মনে হচ্ছে, তুমি আইনজীবী? দিদি, আমি 8 বছর প্র্যাকটিস করছি। কোথায় প্র্যাকটিস করছো সৌমিতা? দিদি, আমি হাইকোর্টেও করি, আমি লোয়ার কোর্টেও করি, সব জায়গায়, অল ওভার কলকাতা, ইন্ডিয়া। আচ্ছা। আমি ছিলাম সায়েন্সের স্টুডেন্ট। আমার বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই, আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, তো আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম যেরকম হয়। তো যা হয় আর কি, একটু ফাঁকিবাজির কারণে হয়তো বা আমার মেডিকেলে আসেনি, ইঞ্জিনিয়ারিংয়ে এসেছিল। খেলার ছলে লয়ের এন্ট্রান্সটাও দিয়েছিলাম, যে ঠিক আছে কি হয় দেখবো। তো তখন বাবা বলেছিলেন যে না না কি করবি, তো আমরা তো কেউ জানি না, মানে বাড়ির ব্যাকগ্রাউন্ডে কেউ অ্যাডভোকেট নেই, কেউ নেই। তখন সবাই বলেছিল ঠিক আছে পর, ইচ্ছা হয়তো, মেয়ে তো কি আর হবে, বিয়ে দিয়ে দেবো করার পর। তো আমি সেই এটাকেও চ্যালেঞ্জ করেছিলাম যে আমি যতদিন না নিজের পায়ে দাঁড়াবো ততদিন আমি বিয়ে করবো না। তো সেই চ্যালেঞ্জ নিয়েই আমি নিজের পায়ে দাঁড়িয়েছি এবং তারপরে আমি 5 বছর পড়ার পর আজ 8 বছর প্র্যাকটিস করছি এবং এখন তারা বলে যে না ঠিক আছে তুই পড়েছিলি, তবে আমি এখন বলতে পারি গর্ব করে হ্যাঁ আমার মেয়ে অ্যাডভোকেট। তো লয়ের তো বিভিন্ন ব্রাঞ্চ হয়, তুমি কোনটা চুজ করেছো? আমি ক্রিমিনাল লয়ার করি। সায়েন্সের স্টুডেন্ট থেকে ল থেকে ক্রিমিনাল লয়ার। হ্যাঁ দিদি, ওটাতে বেশি ইন্টারেস্টিং। বেসিক্যালি সিভিল তো গতে বাঁধা, মানে ঠিক আছে, কিন্তু ক্রিমিনালে একটা আলাদা অভিজ্ঞতা আছে, প্রচুর অভিজ্ঞতা। 8 বছরের ক্যারিয়ারে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে সৌমিতা। হ্যাঁ দিদি। কিছু শেয়ার করো তোমার কাছে যেগুলো মেমোরেবল। আমাকে নিজের ক্লায়েন্টের এগেইনস্টও মামলা করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যখন একজন আসছেন তখন তিনি আমার ক্লায়েন্ট হয়ে আসছেন, তাকে তখন আমি সবকিছু করছি, বোঝাচ্ছি, তিনি বুঝছেন। প্রথম তাদের ব্যবহার এত ভদ্র এত ভালো মনে হবে যে হ্যাঁ ঠিক আছে এই লোকটা সত্যি নিডি, তো সেই হিসাবে আমি তাকে হেল্প করি। এবার হেল্প করতে করতে কি হয়, আমাদের দেখো দিদি, আমরা তো আর এটা আমি নর্মাল ওয়েতে, আমাদের একটা প্রফেশন, তো আমাকে তো সেখান থেকে নিজেকে আর্ন করতে হয়। অফকোর্স ফিস তো একটা আছে, তো সেখানে একটা ফিস আছে। আমাদের দিনের পর দিন ফিস অনেকেই বাকি রাখেন দিদি, আজ পারছি না, আজ বাড়িতে প্রচন্ড অসুস্থ, আজ ছেলে অসুস্থ আছে, এইরকম করে নানা রকম থাকে। ঠিক আছে, আমরা কনসিডার করে দিই, কারণ ওনাকে তো প্রত্যেক মাসে আসতেই হবে, এই মাসে না হোক পরের মাসে পারবেন। অনেকেরই ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়, কিন্তু কিছু লোক আছেন যারা সত্যি মানে স্বভাবে খারাপ হয়, অভাবে নয়। তো সেই রকমই কিছু
ছিল তাকে প্রথম কনসিডার করে দিই এবং করতে করতে জমতে জমতে একটা লামসাম অ্যামাউন্ট চলে আসে, তখন আমাদেরকে বলতেই হয়। এবং যখন তার কেস শেষ তখনও সে আমাকে দেবে না। এবার আমরা তো কেস তো আর আটকে রাখতে পারি না, আমি তো বলতে পারবো না যে আমাকে আমার ক্লায়েন্ট ফিজ দিচ্ছে না, হুজুর আপনি এই মামলাটার অর্ডার দেবেন না, সেটা আমরা বলতে পারি না। তো যথারীতি তাই। এবার যখন অর্ডার পেয়ে যায় এবং সে বিচার পেয়ে গেল, সুবিচারও পেয়ে গেল, তারপরে তার রূপ চেঞ্জ হয়ে গেল। আর চিনতে পারছি আর না। তো তখন চিনতে পারবে, তাকে ফোন করলে ফোন উঠাবে না, তাকে চিঠির পর চিঠি পাঠানোর পর হ্যাঁ ঠিক আছে কি করবেন করে নিন আপনি, বলছে হ্যাঁ এরকম করে আসে যে আপনার যা খুশি করে নিন, আমি কি করবো, আমি পারবো না দিতে, এত টাকা আমি পারবো না। এলাম তখন তো ছিল না, জমতে জমতে এত টাকা হয়েছে, আপনি তো এসেছিলেন সেটা দেখেন। তখন তার এগেনস্টে আমাকে সেই ফিজ আদায় করার জন্য আমাকে কোর্টের দ্বারস্থ হতেই হয় এবং তারপরে আমাকে সেইখান থেকে আমাকে আদায় করতে হয়। মানে এটা ভালো লাগে না কিন্তু করতে হয়, কিছু করার নেই। কত রকমের মানুষ হয়, অনেক রকমের মানুষ। আবার এরকমও আছে দিদি, যারা সত্যি সত্যি হয়তো কোনো না কোনো আর্মস অ্যাক্টে বা গর্হিত অপরাধে তারা হয়তো আসামি, তাদের হয়ে আমি যখন লড়ি এরকমও হয়েছে যে তারা যখন বিচার পেয়ে যায় না, তারা ঠিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কোর্টের রুমে এবং তারা যতটা সম্মান দেয়, মানে ভবিষ্যতে তারা যখন হয়ে যায় তারা তো কোনোদিন বাকি তো রাখেই না। উল্টে যদি আমি ভবিষ্যতে কোথাও যদি আমি বিপদেও পড়ি না, তাকে যদি ফোন করি দিদি দাদা আমার একটা দরকার, হ্যাঁ দিদি আপনি বলুন লোক পাঠাবো, মানে আমার সেফটির জন্য তারা থাকবে এইটুকুনি গ্যারান্টি তারা দেয়। অথচ তারাও কিন্তু কোনো একটা সময় তারাও কোনো একটা কেসের আসামি ছিল। তো এইরকম অভিজ্ঞতা দিদি নানা রকম হয়, মানে যেরকম সম্মানও আছে সেরকম কিছু লোকের এও থাকে। একদমই তাই। অনেক ক্ষেত্রে রিস্কও থাকে, কারণ হ্যাঁ, এত রকম মানুষদেরকে ডিল করতে হয়, যারা খারাপ মানুষ ভালো মানুষ। খারাপ মানুষদের সঙ্গে যখন ডিল করতে হয় তখন একটা মহিলা হয়ে তোমার নিশ্চয়ই রেসপেক্টার একটা কাজ তো করি। হ্যাঁ অবশ্যই করে। এরকম থ্রেট পাও? হ্যাঁ দিদি কলও আসে এবং আমাদের ওপেন থ্রেড চলে। রাস্তাঘাটে মানে কোর্টে যাচ্ছি যা আসছি তখনই থ্রেট করছে? হ্যাঁ হ্যাঁ তুই এখানে, মানে আমি হয়তো কাউকে জিতিয়ে দিয়েছি বা এরকম, মানে রীতিমতন এরকম, তুই এরকম করেছিস তো ঠিক আছে তোকে আমি দেখবো তুই কি করে প্র্যাকটিস করিস, তোকে আমি দরকার হলে আলু বেগুনও বেচাবো, এরকম আমাকে শুনতে হয়। তো তখন তোমাদের কি কোনো সিকিউরিটি থাকে বা এরকম ধরনের? সিকিউরিটি কোর্টরুমে থাকলে, রাস্তাঘাটে থাকলে দেখো নিজের সম্মান তো নিজের কাছে কিছুটা তো নিজেকেই সচেতন হতে হয়। তারপরেও যেটা হয় আমাদের কাছে, আমরা নিজেরা যদি আইনজীবী হই আমরা তো আইনের পথেই আমাদেরকে চলতে হয়, সুতরাং আমাকেও সেরকম ভাবে আমিও এফআইআর করেছি, জিডি করেছি, আমার নিজেরও পার্সোনাল অনেকগুলো মামলা আছে, কিচ্ছু করার নেই। এতদিন আইনজীবী হয়ে তুমি কাজ করছো, আজকাল অনেক রকম ক্রাইম হয় যেগুলো ধরো মহিলাদের এগেনস্টে। হ্যাঁ দিদি। তুমি একজন আইনজীবী, তারপর মহিলা আইনজীবী, তাদের সেফটির জন্য তুমি কি ভাবো কি করা উচিত? মেয়েদেরকে ফার্স্ট যেটা করতে হবে, সবার আগে নিজেরকে বাঁচার জন্য নিজের গলা কিন্তু আগে করতে হবে। ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু দিদি বাঁচা যাবে না, ভয় পেলে আমাকে মরতে হবে, এগিয়ে আসতেই হবে, লড়াকু মনোভাব রাখতে হবে। একদম বলে না নরম মাটিকে আঁচড় কাটে বেশি আর কি। তো যদি আপনি নরম থাকেন তাহলে আপনার উপর জুলুমটা বেশি হবে। একটু শক্ত করে গলা উঁচু করুন, সবাই একটুখানি ভয় পাবে, আচ্ছা ঠিক আছে ও বলতে পারে, সুতরাং একটু বুঝে বলবে আর কি। তাই জন্যই তো এখনো যখন একে অপরের সাথে ঝগড়া হয় তখন একজন মানুষ আরেকজন মানুষকে বলে উইল সি ইউ ইন কোর্ট। একদম তাই। অনেকেই ভাবেন যে কোর্টে যাব চক্কর কাটবো, কোর্টের চক্কর কাটতে কাটতেই বোধহয় জীবন শেষ হয়ে যাবে, এটা না। আপনি যদি কোর্টে না যান তাহলে তো আপনি জীবনেও বিচার পাবেন না। শুরু তো করতে হবে। হ্যাঁ, এবং কোর্টে যাওয়ার পর অনেক সেটেলমেন্ট হয়ে যায়, সেটা কিন্তু খুব ভালো জিনিস যে কোর্টে আগে আসো তারপরে সেটেলমেন্ট করে নাও। আমি একটা সবার জন্যই বলবো যে অনেকে আছে যারা গরিব, কিন্তু এটা মনে করবে না যে আপনি গরিব বলে হবে না, তার জন্য আমাদের সরকারি উকিল আছে যারা বিনা পয়সায় লড়ে, তাদের জন্য কোনো ফিস দরকার হয় না। তো সেইখানে আপনারা যান, সেখানে যোগাযোগ করুন। পয়সা দিয়েই যে বিচার পেতে হবে এমন কোনো কথা নেই, পয়সা ছাড়াও আপনি পেতে পারেন যদি আপনি প্রপার জায়গায় ঠিকঠাক একদম। আর সেখানে যদি সৌমিতা দত্তের মতন লয়াররা থাকে তাহলে আমাদের কোনো চিন্তাই নেই। থ্যাংক ইউ সৌমিতা, খুব ভালো থেকো এবং জীবনে আরো অনেক বড় হও তুমি। তুমিও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো একটা ঝুড়িতে বল আর একটা ঝুড়ি খালি, দুটোই কোমরের মধ্যে টেনে বেঁধে দেওয়া হবে, দু সাইডে দুটো। বলটা হাতে নেবে, পায়ের সামনে এরকম বাউন্স করবে, খালি ঝুড়ির মধ্যে যেন বলটা এসে পড়ে। 30 সেকেন্ডস টাইম। যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সৌমিতা। স্টার্ট। ভেরি গুড। স্ট্রেট মারো, স্ট্রেট মারো, একটু মুভ করতে হবে। হ্যাঁ, জোরে মারো। ভেরি ভেরি গুড, ভেরি গুড। আর কি চাই, হয়েই গেল তো, ব্যাস। পাটাপাটি।
হয়ে গেলে ফার্স্ট। থার্টি সেকেন্ডসে সৌমিতা 11টা বল কালেক্ট করেছে। নিয়ে নিচ্ছি একটি 4 মিস খুশির বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার বাই ভিভেল বডি ওয়াশ, সানফিস্ট মারি লাইট, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং 4 মিস। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ আইল্যান্ড। পায়েল, তোমার সাথে একটু কথা বলবো। সিভিল ইঞ্জিনিয়ার তুমি? হ্যাঁ দিদি। বরাবর ইচ্ছে ছিল এই না দিদি, প্রফেশনে আসবে? একদমই ছিল না। অ্যাকচুয়ালি ছোট থেকেই আমি একটু শাই আর একটু ইন্ট্রোভার্ট টাইপের। সেই অনুযায়ী পড়াশোনাটাও আমার লিটারেচার পছন্দ ছিল, ইংলিশ নিয়ে পড়াশোনা করেছিলাম। ও প্রথম থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়োনি? না, গ্র্যাজুয়েশনের পর যখন মাস্টার ডিগ্রি করব তখন বাবা বললেন বাইরে যাবি, এখানে তো একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তো একবার চেষ্টা করে দেখ। চেষ্টা করো। তো বাবার কথা শুনে ফর্ম ফিল আপ তো করলাম, যা করলাম, ভর্তিও হলাম চান্স পেয়ে। কিন্তু যখন ইঞ্জিনিয়ারিংটা আস্তে আস্তে পড়তে শুরু করলাম না, একটা ইন্টারেস্ট গ্রো করলো আমার মধ্যে, এবং পাস করার পরেই আমি চাকরি পেয়ে গেলাম। চাকরি পাওয়ার পর আমি বুঝতে পারলাম যে জায়গাটা কতটা ভাস্ট। কয়েকদিন কাজ করার পর আমি যখন ফিল্ডে গেলাম, ফার্স্ট দিন একজন সিনিয়রের সাথে গেলাম, গিয়ে দেখলাম যে একটা বাড়ির আর কি রূপ কাস্টিং হবে, মানে যেটা বাংলা ভাষায় বলে ছাদ ঢালাই। তো কোনো সিঁড়ি টিড়ি কিচ্ছু নেই, একটা খালি মই লাগানো আছে। তো আমাকে বললো চল ওঠ, রড চেকিং করতে হবে। আমি তো একেই শান্ত মানুষ, আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে। কোনো রকমে উঠতে শুরু করছি, তখন পাশ থেকে সবাই বলছে কি যে একে চাপাবেন না, পড়ে গেলে এর বিপদ নয় আমাদের বিপদ। তো আমার খুব প্রেস্টিজে লাগলো যে এরকম বলছে। তো আমি তত্তর করে উঠে গেলাম। সেই যে উঠলাম দিদি, আজ পর্যন্ত আমাকে প্রায় রেগুলার ময়ে উঠতে হয়। কারণ আমি যে এখন প্রজেক্টের সাথে যুক্ত আছি, হাউজিং ফর অল, এর আগেও আমি একটা প্রজেক্ট করেছি। সেই প্রজেক্টে দিদি বাড়ি হয় এবং একদম নিডি মানুষদের জন্য বাড়িগুলো হয়, সরকার থেকে করছে? সরকার থেকে দেওয়া হয়। তো সেই বাড়িগুলোতে কোনো সিঁড়ির ব্যবস্থা থাকে না, মানে ছাদে ওঠার কোনো ব্যাপার নেই। ও, এবার আমাদের তো সিভিল ইঞ্জিনিয়ারের কাজ, আমাদেরকে তো উঠে দেখতে হয় ছাদের থিকনেস এবং রডটা যে বাইন্ডিং হয়েছে সেটা স্পেসিং, গ্যাপিং সমস্ত কিছু দেখতে হয়, এবং ছাদের যে আপনার জলের স্লোপিংটা সেগুলো সব আমাদেরকে চেক করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কন্ট্রাক্টর থ্রু কাজ হয়, তো সেক্ষেত্রে চেকিংটা মাস্ট, নাহলে একটু ফাঁকিবাজির ব্যাপার থাকে। তো সেইগুলোর জন্য আমাকে রেগুলার ময়ে উঠেই আমাকে চেকটা করতে হয়, এবং কোনো কাস্টিংয়ে আমাকে 2-3 ঘন্টা ওই ছাদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। কত বাড়ি বানিয়েছো? হ্যাঁ দিদি, আমি এর আগে একটা প্রজেক্টে ছিলাম, IHSDP বলে, ওটাও একটা সেন্ট্রালের প্রজেক্ট। তো ওটাতে আমরা 500 বাড়ি করেছিলাম। কোথায় সেটা? ওটা সিউড়িতে, আমার বীরভূমের সিউড়ি পৌরসভায় আমি আছি। আচ্ছা আচ্ছা। তারপরে এখন যেটা চলছে ওটা হচ্ছে হাউজিং ফর অল, ওটাতে দিদি ওখানেই? হ্যাঁ ওখানেই। তো ওটা দিদি ইয়ার অনুযায়ী আমাদের বাড়ি হয়। তো ফার্স্ট ইয়ারে আমরা করেছিলাম 250টা, সেকেন্ড ইয়ারে আমরা কমপ্লিট করলাম 1000টা। সেটা কি তোমাদের ফ্ল্যাট সিস্টেমের মতন হয়? না, তাহলে ফ্ল্যাট সিস্টেম পর ওপরে তোমার ছাদ থাকে, একদম ছাদ, পাকা ছাদ, রুম, টয়লেট সমস্ত কিছু, একতলা একতলা সিঙ্গেল ইউনিট। তো এবার আমরা 1000টা বাড়ি কমপ্লিট করেছি এবং এখন 2000টা বাড়ি শুরু হয়েছে। এবং দিদি এটুকু গর্ব করে বলতে পারি, এখনো আমার 10 বছর রানিং, এখনো পর্যন্ত আমার জায়গায় আমি একাই মহিলা এবং আমি ইনচার্জ পুরোটা আমার দায়িত্ব। মহিলা নেই? না, এবং যাদের সাথে কাজ করতে হয় সব রকম লেভেলের লোকের সাথে। তাই তো। কিন্তু দিদি আমি যে এত ভীতু বা এত সাই ছিলাম, এখন এমন জায়গায় চলে এসেছি যে আমি একবার বলে দিলে সেটা শুনবেই এবং বিশ্বাস করে প্রচন্ড চোখ কান বন্ধ করে। তো দিদি এইভাবেই চলছে। চট করে দেখা যায় না যে প্রফেশনের মেয়েদেরকে সেই জায়গায় তুমি পৌঁছে এবং নিজেকে তুমি একটা জায়গায় এস্টাবলিশ করেছো। ভেরি গুড, এইভাবে জীবনে এগিয়ে যাও পায়েল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্টার্ট। টাইম আপ। 30 সেকেন্ডে পায়েল 7টা বল কালেক্ট করেছে। আজকে যে 4জন দিদি আমার এখানে এসেছেন, তারা প্রত্যেকেই তাদের নিজেদের প্রফেশনে প্রচন্ড ব্যস্ত।
তাদের বাইরে যেতে হয়, বাইরের কাজ করতে হয় এবং বাড়ি ফিরে এসেও সংসার সামলাতে হয়। কিন্তু বাড়ি যখন ফিরবে তখন ভালো করে স্নান করতে হবে এবং সেই স্নানের ক্ষেত্রে সাবান যথেষ্ট নয়, ব্যবহার করতে হবে ভিভেল বডি ওয়াশ, কারণ ভিভেল বডি ওয়াশ রাখে ত্বককে সুরক্ষিত এবং ময়শ্চারাইজড, তাই ত্বকের কোমলতার ক্ষেত্রে কোনো আপোষ নয়। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার ওয়ানের অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার ওয়ানের অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার ওয়ান সিজন 8, কো পাওয়ার বাই ভিভেল বডি ওয়াশ, সানফিস্ট মারি লাইট, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং চার্মিস। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ আইল্যান্ড। বলো মমিতা, এবার তোমার গল্প শুনি। বিয়ের আগে তো নৈহাটিতে থাকতাম, মানে আমার বাপের বাড়ি নৈহাটিতে। তো আর 5টা মেয়ের মতোই খুব সাধারণ স্বপ্নগুলো ছিল। বড় হওয়া টাওয়ার সবকিছু হ্যাঁ, নৈহাটিতে। পড়াশোনা করা, তার মধ্যে মায়ের স্বপ্ন ছিল আমি এরোস্টেস হব। তো তার জন্য আফটার এইচএস আমার বাবার যখন অফিসটা বন্ধ হয়ে যায়, তো আমার মা বললো যে এবার তাহলে তোর পড়াশোনাটা তোকেই চালাতে হবে। দেন তখন প্রথম একটা প্যাম্পার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চাকরি করলাম। ফার্স্টে মর্নিং কলেজ করে তারপর চাকরি করতাম। 2:30-3টের সময় আমি যেতাম এভিয়েশনের কোর্সটা কমপ্লিট করার জন্য। তারপর এইভাবে 3টে চালালাম সমানভাবে, 2 বছর পর্যন্ত চালালাম। আচ্ছা, মানে কোর্সটা করলে হ্যাঁ, aerostess-এ? আচ্ছা, এডুকেশন লোন নিয়ে তারপর এইভাবে কোর্সটা কমপ্লিট করলাম। তারপর আমি এরোস্টেসের চাকরিও পেলাম। কয়েক বছর পরে আমার হাজবেন্ডের সাথে একদিন, মানে উডবি হাজবেন্ড তখন ছিল আর কি, তার সাথে একবার আমার হাওয়ায় প্রেম হলো। সেও crew ছিল? না, সে অ্যাজ এ প্যাসেঞ্জার ছিল। ও আচ্ছা, ওকে আমার হাজবেন্ড উনি হচ্ছেন মুসলিম ফ্যামিলি বিলং করেন। ওকে। আমার সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। আমার ফ্যামিলি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, তার ফ্যামিলিও খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলো। তো বিয়ের পর যা হয় একটু খাওয়া দাওয়া, আমার শাশুড়ি খুব ভালো রান্না করেন, মানে ওনার খাবার খেতে হবে, খেয়ে প্রশংসা করতে হবে আমার শাশুড়ির। তারপর যে সেই মুখটা, সেটা দেখার মতো, মানে আমি যাই খাই না কেন শাশুড়ির হাসি মুখটা দেখলে পারে খুব ভালো লাগতো। এই করতে করতে শাশুড়িকে মানে আমি হ্যাপি করতে করতে আমিও আস্তে আস্তে বাড়তে শুরু করলাম। এরা তুমি তো এয়ার হোস্টেস? হ্যাঁ, তারপর আমার কেবিন ক্রু থেকে আমাকে গ্রাউন্ড স্টাফ হলাম। ঠিক আছে, তারপর আমি ভাবলাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, সংসারে এসেছি, একটু তো কিছু অ্যাডজাস্ট করতেই হয়। এই করতে করতে তারপর আমার হাজব্যান্ড উনি রেগুলার জিমে যেতেন, আমিও জিমে যেতাম। ওখানে একজন কোচ ছিলেন, সে আমার হাজব্যান্ডকে বললো যে ওর তো স্ট্রাকচারটা অনেক ব্রড, সাধারণত বাঙালি মেয়েদের এরকম স্ট্রাকচার হয় না। তো ওকে তুমি কেন বডি বিল্ডিং বা এগুলোর মধ্যে নিয়ে যাচ্ছ না? তো আমার হাজব্যান্ড মানে একদম সেই সঙ্গে সঙ্গে হ্যাঁ ঠিক আছে, তাহলে ও এটাই করবে, ওকে আমি ঠিক মানিয়ে নেবো। আমাকে বললো, ঠিক সেই সময় এমন একটা সিচুয়েশন আমাদের ইন্ডিয়াতে চলছে যে মেয়েদের বাড়ি থেকে বাইরে বেরোনোটাও একটা চিন্তার বিষয়, মানে এত নানা রকম প্রবলেম হচ্ছে। তখন আমি ভাবলাম না, এটাই করা উচিত। আমাকে কেউ তুলে নিয়ে যাবে, তার থেকে আমাকে যে তুলতে আসবে তাকে আমি তুলে নিয়ে ফেলবো, এটার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। এই জন্য আমি তখন বললাম হ্যাঁ আমিও তাই করবো। তখনও তো তুমি গ্রাউন্ড স্টাফ হয়ে কাজ করছো। হ্যাঁ, তারপর এবার দেখছি যে আমি ঠিক মানে কোপ আপ করতে পারছি না, সবকিছু ঠিক মতো মেলাতে পারছি না। তখন আমার হাজবেন্ড বললো যে তুমি এক কাজ করো, তুমি জবটা এবার কুইট করো, করে তুমি বডি বিল্ডিংটাকে তুমি প্রফেশনালি তুমি এটাকে এগো। বিয়ের পরে এরকম অপরচুনিটি খুব কম লোকে পায়, তো আমি সেটা তো একদম অ্যাকসেপ্ট করে নিলাম। সাংঘাতিক একটা পরিশ্রমের কাজ, একটা সাধারণ বাড়ির মেয়ে তুমি হঠাৎ করে বডি বিল্ডার হয়ে যাবে, এটা ভাবা যায় না। তার মধ্যে আমি একটা মুসলিম ফ্যামিলির বউ। ছেলের বউ, হ্যাঁ। মানে এটা একটা বিশাল ব্যাপার। তো শ্বশুর বাড়ির লোকের কি আপত্তি ছিল একটু? শ্বশুর বাড়ির লোকেরা না বলতে গেলে এখনো পর্যন্ত সঠিকভাবে কিন্তু কেউ জানেও না। হ্যাঁ, পাশে কে বসে? আমার হাজবেন্ড আর আমার মা। ও, শাশুড়িকে আনো নি ওই জন্যে? হ্যাঁ, আমার শাশুড়ি মা এখন মানে বুঝতে পারে। এটা হাত না হাতোড়া? হাতোড়া। সানি দেওল হাতোড়া। শাশুড়ি মাও আই থিঙ্ক ভয় চটি না, আর কিছু বলতে পারে না। মাই গুডনেস, হাউ ইজ ইট পসিবল? মমিতা, তুমি কি করে হ্যাঁ, করেছো? আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়িকে, মানে আমাদের আরেকটাও বাড়ি আছে বারুইপুরে, হাজবেন্ড বললো যে আপনারা ওখানে থাকুন, আমরা বালিগঞ্জে থাকছি। তো আমার শ্বশুর শাশুড়ি ওখানে চলে গেলেন, আমরা এখানে। কারণ যেহেতু আমার শাশুড়ি এত সুন্দর সুন্দর রান্না করে করে রাখেন, আমার পক্ষে আর বডি বিল্ডিং ছাড়ো মানে নর্মাল লাইফও বোধহয় লিড করা ঠিকঠাক করে হবে না। এবার ট্রেনিং শুরু হলো। এবার ট্রেনিং শুরু হলো। তো ডেইলি রুটিন কি ছিল মমিতা? সকালবেলায় ঘুম থেকে ঠিক 5টার সময় ওঠা, তারপরে প্রি ওয়ার্কআউট খেয়ে ফার্স্ট হচ্ছে জিমে গিয়ে কার্ডিও করা। ব্যাস, কার্ডিও করে এসে এবার তুমি তোমার নর্মাল লাইফ লিড করো। এবার নর্মাল লাইফ লিড করা মানেও কিন্তু আমার প্রচুর কাজ থাকে, কারণ আমার ফ্যামিলি দেখতে হয়, আমার নিজের সংসার। আমার বাপের বাড়িতে যেহেতু আমি একা মেয়ে, সুতরাং ওই বাড়িটা পুরো আমাকে কিন্তু দেখতে হয়, মানে কি হচ্ছে না হচ্ছে ওভার দ্য ফোন। এবার শ্বশুর বাড়িতে যতই হোক আমি তো হিসাব মতো তো একটা বাড়ির বউ। এবার বউদের না একটা জন্মগত অধিকার থাকে, পিএনপিসি, কার ঘরে কি হচ্ছে,
কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কার সাথে কি হচ্ছে, মানে আমাকে ওভার দ্য ফোন সব খবর নিতে হবে। আমার শ্বশুর কি করছে, আমার শাশুড়ি কি করছে, সেইগুলো আমার বরের কানে দেওয়া। বর মাথাটা গরম হয়ে গেল, ব্যাস এবার ঝামেলা যেই শুরু করলো, আমি ওখান থেকে আস্তেই করে জিমের ব্যাগটা নিয়ে জিমে চলে গেলাম। এবার বরের উপর রাগ, শাশুড় শ্বশুরের উপর রাগ, সব রাগগুলো গিয়ে জিমে যাই। জিমের ডাম্বেলটাকে শাশুড়ি মনে করি, নিয়ে এরম করে মারতে শুরু করে দিই। কত বছরের স্প্যানে এটা আমার 1 বছরে হয়েছে। হ্যাঁ? আমি উইদিন 1 ইয়ার, বিশ্বাস করো 2018 আমি ফার্স্ট মানে ওয়ার্কআউট শুরু করি, তারপর ওখান থেকে ফার্স্ট কম্পিটিশন 2018 থেকে 2019-এ আমাকে গোল দিয়েছিল প্রো কার্ড। এই প্রো কার্ডটা না পেলে আমি অলিম্পিয়া যেতে পারবো না। আর আমার যখন থেকে আমি ওয়ার্কআউট করেছি, আমার মেন লোগোই মানে গোলটাই ছিল হচ্ছে আমার অলিম্পিয়া যাওয়া। আচ্ছা। যেখানে আর্নল্ড সোয়ার্জেনেগার, জে কাটলার, কাই গ্রিন, মানে এদের দেখে দেখে না আমার এত ভালো লাগতো যে মানে হিউজ মাসেল, এটাই যেন আমার ছিল প্রথম থেকে। তো এটাই আমার গোল। আর ওখানে যেতে গেলে আমাকে প্রো কার্ড পেতে হবে। ঠিক 1 বছরের মাথায় গিয়ে আমার শেরু ক্লাসিক, মানে আমাদের ইন্ডিয়াতে প্রো কার্ডের একটা কম্পিটিশন হয়, মানে ওনারাই করেন, মিস্টার অলিম্পিয়া যারা অর্গানাইজেশন, ওখান থেকেই আমাদের ইন্ডিয়াতেও হয়। তো সেইখানে গেলাম, সেইখানে গিয়ে আমি প্রো কার্ড পেলাম, ওইখানে গিয়ে এই গোল্ড আমি পেয়েছিলাম। আচ্ছা, ফ্যান্টাস্টিক। ওখানে গিয়ে আমি প্রো কার্ডটা পেলাম। প্রো কার্ডটা পাওয়ার পর আমাকে অলিম্পিয়া থেকে আমরা ইনভাইট পেলাম। ওখানে গিয়ে আমি অলিম্পিয়া দেখলাম, লাস ভেগাসে গেলাম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড নিয়ে এলাম। হ্যাঁ। হ্যাঁ, সত্যি বলছি, এই সব কষ্ট, সব পরিশ্রম, ওই পেছনে যখন ওই ইন্ডিয়ার পতাকাটা দাঁড়ালো, আর ওই যখন মানে ন্যাশনাল অ্যানথেমটা মানে গায়ে কাঁটা দেয় একদম। বিশ্বাস করো, আমার বিয়ের পর ওই একবার আমার আনন্দ হলো। ফ্যান্টাস্টিক। এরপরে কি করণীয় আর? অ্যাজ এ মানে ইনভিটেশন আমি গেছি, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি উইমেন্স বডি বিল্ডিংয়ে ফার্স্ট, তাই জন্য আমি গেছি। আমি এই সামনে এবার অলিম্পিয়ায় যাব। আজ পর্যন্ত কেউ অলিম্পিয়াতে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেনি, কোনো ফিমেল। যেখানে আর্নল্ড সোয়ার্জেনেগার যায়। হ্যাঁ, ফিমেল। তা আমার একটা ওই ইচ্ছে আছে, আর্নল্ডের মানে বেশ গালের সাথে গাল লাগিয়ে একটা ফটো তুলবো। গলার ভয়েসটা এরকম কি করে হয়ে গেল? গলার ভয়েসটা হয়েছে, আমার প্রথম কথা প্রচন্ড ওয়েট আমাদের ক্যারি করতে হয় যখন আমরা ট্রেনিং করি, হিউজ মানে আমাদের ওয়েট ক্যারি করতে হয়, তাতেই আমাদের একটুখানি চেঞ্জ হয়। কিরকম নাও ওয়েট? লেগ প্রেস আমি 265 কেজি দিয়ে মেরেছি। আর 140 দিয়ে আমি ডেড লিফট করেছি। কি বলছো? মহিলাদের জন্য একটা জোরে হাততালি। ফ্যান্টাস্টিক, হোয়াট আ উইল পাওয়ার, ভেরি গুড, উই আর প্রাউড অফ ইউ মমিতা মজুমদার। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। একটাই কথা, দুনিয়ার দরবারে একটা বাঙালি মেয়ে বডি বিল্ডিং করে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে। ফ্যান্টাস্টিক। আমি আমার মঞ্চ থেকে স্যালিউট জানাই, কুর্নিশ জানাচ্ছি মমিতা মজুমদারকে। Keep going. Very good. Proud of you. Stop. মমিতা 30 সেকেন্ডে 15টা বল কালেক্ট করেছে। গোলাপি দিদির সাথে একটু কথা বলবো। সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত তুমি, কিরকম ধরনের কাজ করো? দিদি, আমি ওয়েস্ট বেঙ্গলের হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। আমাদের ইউনিফর্মটা গোলাপি, ও সেই কারণে আমি গোলাপি দিদি, সেই কারণে বলি। আচ্ছা। কিন্তু আমরা 3 ভাই বোন ছিলাম, তো আমার বাবার মানে তাঁতের ব্যবসা ছিল, তিনি ওই করে আমাদের 3 ভাই বোনকে পড়াশোনা করিয়েছেন। যখন গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে উঠলাম, আমি তখন দেখলাম নার্সিংয়ের ফর্ম দিচ্ছে, নার্সিংয়ের ফর্ম ফিল আপ করলাম এবং আমি তাতে চান্স পেয়ে গেলাম। তো আমাদের প্রধান কাজই হচ্ছে ভ্যাকসিন করা, মা বাচ্চা উভয়েরই, তাদের স্বাস্থ্য সচেতন এই ব্যাপারটা নিয়ে তাদেরকে প্রচার করা, তাদেরকে বোঝানো, মোটিভেট করা। কিন্তু যখন আমরা ভ্যাকসিন করছি না,
যখন দেখছি একটা 1.5 কেজির একটা ওয়েটের একটা বাচ্চা আসছে আমার কাছে, মার কাছে আমি জানতে পারলাম ফার্স্ট যে কী কারণে, না তার বয়সটা দেখলাম মাত্র 16 বছর। সেই মায়ের আরও 2-1 বছর আগে বিয়ে হয়েছে, তাহলে তার তো বাচ্চা প্রিম্যাচিওর বাচ্চা হবে, তো সেই মায়েরও যেমন মানে ডেলিভারি হতে গিয়ে লাইফ রিস্ক থাকে, বাচ্চাটাও মারা যায়। আমাদের তখন ভাবনা হলো যে এই বিয়েটা কিভাবে আটকানো যায়। আমরা কি করলাম না, মায়েদেরকে নিয়ে গ্রামে গ্রামে তাদেরকে নিয়ে বসতাম, সভা করে করে বোঝাতে নাকি লোকের বাড়ি গিয়ে গিয়ে বোঝাতে? বাড়ি বাড়ি গিয়ে আমরা বোঝাই। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন দেখি যে 4টে বা 5টা মা একই পাড়াতে আছে, তখন একসঙ্গে তখন ডেকে বোঝাও? একসাথে ডেকে নিয়ে বোঝাই। এইভাবে বোঝাতে বোঝাতে দিদি আজ আমরা অনেক সফল। মা বাবারা নিজে থেকে এখন আর বিয়ে দেন না, তারাও চেষ্টা করেন, তারা বলেন আমার মেয়েটা আজকে তোমার জন্য, মানে আমরা বুঝতে পেরেছি যে এত অল্প বয়সে বিয়ে দেওয়াটা উচিত না, সেই জন্য আমরা বলছি 18-র আগে বিয়ে নয়, 21-এর আগে মা নয়। জায়গাটার নাম কি যেখানে তুমি কাজ করো? আমি যেখানে কাজ করি ওটা হচ্ছে বড় কোবলা। এটা কোথায়? নবদ্বীপের কাছে। তোমাদের কি শুধু সেই গ্রামেই তোমরা কাজ করো, নাকি তোমাদের মতন এরকম গোলাপি দিদি অনেক জায়গায় আছে? প্রচুর গোলাপি দিদি আছে, ওয়েস্ট বেঙ্গলে 10,000। তো তোমাদের এই অর্গানাইজেশনের নাম কি? এটা অর্গানাইজেশন বলতে গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা। সরকারের তরফ থেকে এই গোলাপি দিদি নাম নিয়েই তোমরা কাজ করো? না, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আমরা। আচ্ছা। এখন বর্তমানে 2 বছরের ট্রেনিং করে আমাদের এই পোস্টটা, আর যারা ইনডোরে সার্ভিস করেন ওনারা 3.5 বছরের ট্রেনিং নিয়ে ইনডোরে সার্ভিস করেন। খুব ভালো কাজের সাথে যুক্ত আছো এবং সকলে ভালোবাসা পাচ্ছ, আশীর্বাদ পাচ্ছ, এটাই সব থেকে বড় পাওয়া। আর এই যে মহিলাদের ঠিক পথ দেখাচ্ছ, চালনা করছো, বিয়ের একটা ন্যূনতম বয়স হওয়া দরকার এবং বিয়ের পরে কিছু গ্যাপ দিয়ে বাচ্চা হওয়া দরকার, এই ন্যূনতম শিক্ষাগুলো গ্রামের মানুষদের কাছে পৌঁছানো খুব দরকার। হ্যাঁ, পৃথিবী এত উন্নত হয়ে যাচ্ছে, তাহলে গ্রামের মানুষ কেন পিছিয়ে থাকবে? তাদেরও তো এগিয়ে চলা উচিত। প্ল্যানিং করে করি। নিশ্চয়ই। ভালো থেকো না, এই কাজেই তুমি আরো অনেক বড় হও এবং এগিয়ে যাও। থ্যাংক ইউ। স্টার্ট। অঞ্জনা 30 সেকেন্ডে 14টা বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌমিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অঞ্জনা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সৌমিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে পায়েল 5 পয়েন্টস। মৌমিতার পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল, অঞ্জনার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সৌমিতার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, পায়েলের পছন্দ জুসার মিক্সার গ্রাইন্ডার। এই রাউন্ডে হাই স্কোরার মৌমিতা 20 পয়েন্টস। মৌমিতা, তোমার জন্য গিফট আছে, আমার পাশে আসো। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার মৌমিতা। বিগত 1 বছরের মৌমিতা বডি তো বানিয়েছো, তাছাড়া সব রকম কাজের মধ্যেও নিজেকে নিযুক্ত করেছো। শাশুড়ি সেবা, বাবা মার সেবা, সংসার করা, বরকে দেখা, নিজেকে দেখা, পিএনপিসিটা বাদ দেয়নিও। ও হচ্ছে আজকের আমাদের চার্মিস মাল্টিপারপাস দিদি। চার্মিস শীতকালে আমাদের মাল্টিপারপাস কারণে ইউজ করতে হয়, তাই মৌমিতার জন্য চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। এসো, মৌমিতার জন্য চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সিধু। ফার্স্ট গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, কখন থেকে বোকার মতো দাঁড়িয়ে। তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে। তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে।
আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে, ওরম তাকিও না। প্রশ্ন হচ্ছে ওরম ভাবে তাকালে কি হয়ে যেতে পারে? বলো পায়েল। ক্যাবলা। ওরম তাকিও না, ফ্যান্টাস্টিক। 5 পয়েন্টস। হয়ে যায় আমার সঙ্গে প্রেসার কুকার। সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। সমিতা। সহে না যাত না দিবস গনিয়া গনিয়া বিরলে ভেরি গুড, 5 পয়েন্টস। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবার 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। টিভি স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে খুঁজে বার করবে কিছু শব্দ যেটা দিয়ে একটা বাংলা গানের লাইন বানাবে। বলো মমিতা। রঞ্জনা, আমি আর আসবো না। ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব, একদম, বলেছে 5 পাড়ার points। দাদারা, সঙ্গে অন্য কফি পাড়া দিয়ে মেকার। যাচ্ছে তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব, বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। ओ हमदम सुनियो रे, ओ हमदम सुनियो रे, ओ जानिया सुनियो रे, ओ जानिया शाम को खिड़की से चोरी चोरी नंगे पाँव चार आएगा, ओ सुनियो रे, ओ প্রশ্ন হচ্ছে জানলাকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? বলো মমিতা। খিড়কি। একদম, 5 পয়েন্টস। शाम को खिड़की से चोरी चोरी। সঙ্গে মমিতার গিফট স্যান্ডউইচ গ্রিল। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কর্নার র্যাক। जब भी कोई लाला देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 गाओ तराना यारो झूम झूम के ओले 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 मुझको लुभाती है जवानियाँ, मस्ती लुटाती जिंदगानियाँ, मारे ना कहना बादल मस्त पवन सा दिल ये डोले ओले 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 जब भी कोई लाला देखूं मेरा दिल दीवाना बोले ओले ओले ओले। আমি একটা শব্দ ভুলে গেছিলাম, সেটা লালা করে ম্যানেজ করে দিয়েছি। লালার বদলে কোন শব্দ বসবে? বলো পায়েল। লড়কি। 5 পয়েন্টস। সঙ্গে কর্নার র্যাক। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 गाओ तराना यार झूम झूम के ओले 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 मुझको लुभाती है जवानियाँ, मस्ती लुटाती जिंदगानियाँ, मारे ना कहना पागल मस्त पवन सा दिल ये ओले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोल ओले 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 ओले। শুরু করব আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মানি লাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট পার্থ। ওকে, এটা আমাদের অভিনয় রাউন্ড। প্রথম টপিক, একটা প্রয়োজনীয় জিনিস কি দেখাচ্ছে দেখো। বলো সৌমিতা। মাঙ্কি টুপি। রাইট আনসার, 5 পয়েন্ট। সেকেন্ড টপিক,
সৌমিতা। জিম ট্রেনার। 5 পয়েন্টস। থার্ড টপিক, প্রবাদ বাক্য দেখো। বলো পায়েল। নাচতে না জানলে উঠোন বাঁকা। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো মৌমিতা। সলমান খান। একদম 5 পয়েন্ট। শেষ টপিক, 5 নম্বর টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো সৌমিতা। এয়ার হোস্টেস। 5 পয়েন্ট। পার্থের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সৌমিতা, 15 পয়েন্ট। সৌমিতা এসো, গিফট আছে। টি সেট। ওকে, সৌমিতার জন্য টি সেট। সেকেন্ড পজিশনে আছে দুজন, পায়েল এবং মৌমিতা, দুজনেই 5 পয়েন্টস। গ্লাস। ওকে, মৌমিতার জন্য যা গ্লাসের সেট। পায়েল বলো। ওকে, পায়েলের জন্য স্টিম কুকার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে রুটি মেকার। আলনা, ইলিশ, ফোড়ন, পরপর শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো। অঞ্জনা। আইন। বোঝাও। আলনার আ, ইলিশের হর্ষই আর ফোড়নের ন। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। ছবি থেকে একটা শব্দ, তারপর একটি অক্ষর, তারপরে ছবি থেকে একটা শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। কর, হাতের কর, তারপরে ছিল মো, আর গাছের গুড়িকে আমরা কাণ্ড বলি, তাই কর্ম কাণ্ড। থার্ড প্রশ্ন, চার্মিস প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। কাটাকাটি মারপ্যাচ মোটেও ভালো নয়, নড়চড় না করে দিলে রাখতে হয়, কি বিষয়ে ধাঁধা। এবার বলো সৌমিতা। কথা। বোঝাও। কথা কাটাকাটি, কথার মারপ্যাচ, কথা দিলে কথা রাখতে হয়, কথা নড়চড় করা ঠিক না। 20 পয়েন্টস। সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। পাশাপাশি ক্লু, অক্লান্ত করে যাও, সাফল্য তাই তো পাও। ওপর নিচের ক্লু, অনেক কথা একটি বিষয়, অন্যেরও শুনতে হয়।
এবার বলো অঞ্জনা। পরিশ্রম, মতামত। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে রেফ্রিজারেটর। সৌমিতা স্কোর এই মুহূর্তে 50, মৌমিতার 35 আর অঞ্জনার 55। তিনজনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়ার। 30 পয়েন্টসের আনসার দেখো কি আসছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। হর্ষই আর দ দেওয়া আছে, দুটো শব্দে উত্তর। এবার বলো পায়েল। স্বাস্থ্যই সম্পদ। পায়েল বলছে স্বাস্থ্যই সম্পদ। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। পয়েন্টস, সঙ্গে রেফ্রিজারেটর। শেষ প্রশ্নের উত্তর দিল পায়েল। পায়েলের স্কোর গিয়ে দাঁড়ালো 50, কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 অঞ্জনা শীল চক্রবর্তী উইথ 55 পয়েন্টস। সৌমিতাটা তোমার উইনারের ট্রফি অঞ্জনা। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। রিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। এরকমই 4টি অসাধারণ স্বপ্ন পূরণের গল্প নিয়ে আসবো আগামীকাল। একদম মিস করবেন না আগামীকালের পর্ব। দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন।